এবারে বলি ভারতের ইন্ডাস্ট্রি বা শিল্প সম্পর্কে। ভারতের ইন্ডাস্ট্রি বা শিল্প সম্পর্কে প্রচুর কিছু পড়ার আছে, কিন্তু এক্সাম রিলেটেড যে সমস্ত পয়েন্টগুলো আছে শুধুমাত্র সেইগুলো নিয়েই আমি আলোচনা করি। তো প্রথমেই বলি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প লৌহ ইস্পাত শিল্প বা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। এর আগের ক্লাসে দেখেছি যে ভারতের কোথায় কোথায় লোহার কোন কোন খনি রয়েছে এবং কোথা থেকে কিরকম লোহা উৎপন্ন হয়। এখন খনি থেকে আকরিক লোহা তোলা হয়, তারপর ওই আকরিক লোহাকে পরিষ্কার করে বড় বড় লোহার ব্লক বা লোহার শীট তৈরি করা হয়। এখন যে জায়গাতে এই আকরিক লোহাকে পিওর লোহায় কনভার্ট করা হয় সেই জায়গাটাকে বলা হয় স্টিল প্ল্যান্ট। ভারতে এরকম প্রচুর স্টিল প্ল্যান্ট রয়েছে। তো কোথায় কোথায় কোন স্টিল প্ল্যান্ট রয়েছে সেটা তো বলবোই, তবে তার আগে আরেকটা কথা বলি। স্টিল প্ল্যান্টের সাথে আরেকটা শব্দ জুড়ে থাকে, সেটা হলো আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। ওই যে আকরিক লোহা থেকে পিওর লোহা তৈরি হয়, আর ওই লোহার সাথে সামান্য পরিমাণ কার্বন মিশিয়ে দিলে সেই প্রোডাক্টটাকেই বলা হয় স্টিল বা ইস্পাত। আয়রন বা লোহার সাথে যদি সামান্য পরিমাণ কার্বন মিশিয়ে দেওয়া হয় তাহলেই তৈরি হয়ে যায় স্টিল বা ইস্পাত। আর এই কাজটা ওই আকরিক লোহা থেকে লোহা তৈরির সময় করে নেওয়া হয়। এই জন্য ওই আয়রন প্ল্যান্ট গুলোকে একসাথে বলা হয় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট বা লৌহ ও ইস্পাত কেন্দ্র। তো যাই হোক, এবার আমি ভারতের কিছু গুরুত্বপূর্ণ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টের নাম বলি। জায়গাগুলোর নাম বলে তাহলে বাকি নাম এমনিই মনে এসে যাবে। যেমন ছত্তিশগড়ে আছে ভিলাই, ঝাড়খণ্ডে আছে বোকারো, পশ্চিমবঙ্গে রয়েছে দুর্গাপুর, উড়িষ্যার ভেতরে রয়েছে রাউরকেল্লা, অন্ধ্রপ্রদেশের ভেতরে বিশাখাপত্তনম, এই যে এইখানে হলো বিশাখাপত্তনম, আর তামিলনাড়ুতে রয়েছে সালেম, এই যে এইখানে হলো সালেম। এছাড়া কর্ণাটকে একটা জায়গা রয়েছে ভদ্রাবতী, এই যে এইখানে হলো ভদ্রাবতী। আর ঝাড়খণ্ডে আরেকটা জায়গা আছে, সেটা হলো জামশেদপুর। এবার এই সমস্ত জায়গার নাম অনুসারে স্টিল প্ল্যান্টের নাম হয়ে গেছে। যেমন ভিলাইতে রয়েছে ভিলাই স্টিল প্ল্যান্ট, ঝাড়খণ্ডে রয়েছে বোকারো স্টিল প্ল্যান্ট, পশ্চিমবঙ্গে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, জামশেদপুরে রয়েছে টাটা স্টিল প্ল্যান্ট, উড়িষ্যাতে রয়েছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, বিশাখাপত্তনমে রয়েছে বিশাখাপত্তনম আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট বা ভাইজাগ স্টিল প্ল্যান্ট, তামিলনাড়ুতে রয়েছে সালেম স্টিল প্ল্যান্ট বা সালেম আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, কর্ণাটকে রয়েছে ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট বা বিশ্বেশ্বরাইয়া স্টিল প্ল্যান্ট। এবার এই সমস্ত স্টিল প্ল্যান্টের ভেতর কিছু স্বাধীনতার আগে তৈরি হয়েছে, কিছু স্বাধীনতার পরে তৈরি হয়েছে। যেমন স্বাধীনতার আগে প্রথম ভারতের স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে 1870 খ্রিস্টাব্দে। 1870 খ্রিস্টাব্দে প্রথমবার আয়রন অ্যান্ড স্টিল তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের ভেতর একটা জায়গা আছে বর্ধমান, ওই বর্ধমানের ভেতর একটা জায়গা আছে কুলটি, ওই কুলটিতে প্রথমবার এই যে এই জায়গাটা হলো কুলটি, ওই কুলটিতে প্রথমবার স্টিলের কোম্পানি খোলা হয়, বেঙ্গল ওয়ার্কস কোম্পানি। 1870 খ্রিস্টাব্দে ভারতে প্রথমবার স্টিলের কোম্পানি খোলা হয় বেঙ্গল ওয়ার্কস কোম্পানি। কোথায়? কুলটিতে। তবে এটা অল্প কয়েকদিন চলে, তারপর আর কন্টিনিউ হয়নি। এরপর 1907 খ্রিস্টাব্দে গিয়ে এই জামশেদপুরে তৈরি হয় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, অর্থাৎ টিসকো। তো জামশেদপুরে তৈরি হয় টিসকো কবে? 1907 খ্রিস্টাব্দে। আর এই টিসকো যে স্টিল প্ল্যান্ট, এটা একটা প্রাইভেট স্টিল প্ল্যান্ট ছিল। এরপর 1918 খ্রিস্টাব্দে প্রথমবার সরকারি উদ্যোগে স্টিল প্ল্যান্ট খোলা হয়, যেটা পুরোপুরি রানিং ছিল। সেটা হলো এই কুলটির পাশেই একটা জায়গা আছে বার্নপুর, ওই বার্নপুরে। বলা হয় যে ওই কুলটির যে ফ্যাক্টরি সেটাকেই আপগ্রেড করে নতুন একটা স্টিল কোম্পানি খোলা হয়, যার নাম হলো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা ইসকো। কুলটি বা বার্নপুরে বেঙ্গল ওয়ার্কস কোম্পানির জায়গায় নতুন সরকারি উদ্যোগে একটা স্টিল প্ল্যান্ট খোলা হয়, ইসকো বা ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা কবে? 1918 খ্রিস্টাব্দে। এরপর 1947 খ্রিস্টাব্দে গিয়ে ভারত স্বাধীন হয়। তারপর ভারতকে আরো ইকোনমিক্যালি স্ট্রং তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন 5 ইয়ার প্ল্যান আসে। সেই রকম সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে ভারতে ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়, আর সেই ভারী শিল্পের ওপর জোর দেওয়ার জন্যই 4টে স্টিল প্ল্যান্ট খোলা হয়, ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা আর বোকারো। ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা আর বোকারো। 1957 খ্রিস্টাব্দে খোলা হয় ভিলাই স্টিল প্ল্যান্ট। তারপর 1959 খ্রিস্টাব্দে গিয়ে দুর্গাপুর আর রাউরকেল্লা, 1959 খ্রিস্টাব্দে গিয়ে রাউরকেল্লা আর দুর্গাপুর। তারপর 1964 খ্রিস্টাব্দে গিয়ে বোকারো। এবার সেই সময়ের সিচুয়েশন যদি আমি দেখি, ভারতে কিন্তু সেই রকম টেকনোলজি ছিল না যাতে স্টিল তৈরি করার জন্য হেভি কোম্পানি বা হেভি ফ্যাক্টরি খোলা যায়। ফলে এই সমস্ত ফ্যাক্টরি খোলার জন্য বিদেশের সহায়তা নেওয়া হয়েছিল বা বিদেশি টেকনোলজি অ্যাডপ্ট করা হয়েছিল। তো 1957 খ্রিস্টাব্দে কি ভিলাই স্টিল প্ল্যান্ট রাশিয়ার সাহায্য নিয়ে তৈরি করা হয়। তারপর দুর্গাপুর ইংল্যান্ডের সাহায্য নিয়ে তৈরি করা হয়।
তারপর রাউরকেল্লা জার্মানির সাহায্য নিয়ে তৈরি করা হয়। আর তারপর এই বোকারো আবার রাশিয়ার সাহায্য নিয়ে তৈরি হয়। এইগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় তৈরি হয়েছিল, তো রাশিয়া। রাউরকেল্লা জার্মানি, দুর্গাপুর ইংল্যান্ড, বোকারো রাশিয়া। তো যাই হোক, এই চারটে বিদেশি টেকনোলজিতে অ্যাডপ্ট করা হলেও এরপরে বিশাখাপত্তনম আর সালেম এই দুটোই ভারতীয় টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি হয়। বিশাখাপত্তনম তৈরি হয় 1971 খ্রিস্টাব্দে, সালেম তৈরি হয় 1981 খ্রিস্টাব্দে। আচ্ছা, এইখানে ভদ্রাবতীর কথা বললাম, ভদ্রাবতীটাও স্বাধীনতার আগেই তৈরি হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট বা বিশ্বেশ্বরাইয়া স্টিল প্ল্যান্ট এটা তৈরি হয় 1923 খ্রিস্টাব্দে। এবার এই সমস্ত স্টিল প্ল্যান্ট গুলো সম্পর্কে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেইগুলো আমি বলি। যেমন ভারতে সব থেকে বেশি স্টিল প্রোডাকশন হয় ভিলাই স্টিল প্ল্যান্ট থেকে। প্রোডাকশনের দিক থেকে ভারতের সব থেকে বড় স্টিল প্ল্যান্ট হলো এই ভিলাই। আর এই ভিলাই স্টিল প্ল্যান্ট এটা একটা সরকারি সংস্থা। সরকারি সংস্থার পাশাপাশি ভারতে বেসরকারি স্টিল প্ল্যান্টও আছে, যেরকম এই যে টিসকোর কথা বললাম, সেই রকমই ভারতে একটা স্টিল প্ল্যান্ট আছে যেটা সব থেকে বেশি স্টিলের প্রোডাকশন করে প্রাইভেট কোম্পানি, সেটা হলো জিন্দাল স্টিল ওয়ার্কস লিমিটেড বা জেএসডব্লিউ। এই জেএসডব্লিউ এর ফ্যাক্টরি রয়েছে বোম্বেতে। জেএসডব্লিউ বোম্বেতে, এটা তৈরি হয়েছে 1982 খ্রিস্টাব্দে। জিন্দালের বোম্বাই ছাড়াও কর্ণাটকে আরো একটা প্ল্যান্ট রয়েছে, সেটা হলো বিজয়নগরে। বিজয়নগরে জিন্দাল ওয়ার্কসের আরো একটা প্ল্যান্ট রয়েছে, যেটা তৈরি হয় 1994 খ্রিস্টাব্দে। তো যাই হোক, ভারতের সব থেকে বেশি স্টিলের প্রোডাকশন হয় গভর্নমেন্ট কোম্পানি ভিলাইতে, প্রাইভেট কোম্পানি জেএসডব্লিউতে। আর এরিয়ার দিক থেকে যদি বলি, তাহলে ভারতের সব থেকে বড় স্টিল প্ল্যান্ট হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এরিয়ার দিক থেকে ভারতের সব থেকে বড় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এবার যেমনটা বললাম যে এই ভিলাই, বিশাখাপত্তনম, বোকারো, রাউরকেল্লা, দুর্গাপুর এইগুলো সব সরকারি কোম্পানি বা সরকারি স্টিল প্ল্যান্ট। এবার এই স্টিল প্ল্যান্ট গুলোকে কন্ট্রোল করার জন্য একটা সংস্থা আছে, সেটা হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল। ভারতের সরকারি স্টিল প্ল্যান্ট গুলোকে কন্ট্রোল করার জন্য একটা সংস্থা সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার দিল্লিতে। আর এই সেলের স্থাপনা হয় 1972 খ্রিস্টাব্দে। এখন 1972 খ্রিস্টাব্দের পর থেকে এই দুর্গাপুর, বোকারো, রাউরকেল্লা, ভিলাই, বিশাখাপত্তনম, সালেম আর এই ভদ্রাবতী এই সবকটা স্টিল প্ল্যান্টই ওই সেলের আন্ডারে ছিল। কিন্তু 1972 খ্রিস্টাব্দে গিয়ে এই বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বা ভাইজাগ স্টিল প্ল্যান্ট সেল থেকে বেরিয়ে যায়। এই বিশাখাপত্তনম বা ভাইজাগ স্টিল প্ল্যান্টটাকে নতুন একটা সংস্থার আন্ডারে রেখে দেওয়া হয়, সেটা হলো রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বা RINL। 1972 খ্রিস্টাব্দে এই ভাইজাগ স্টিল প্ল্যান্টটাকে সেল থেকে সরিয়ে দিয়ে RINL অর্থাৎ রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এর আন্ডারে নিয়ে আসা হয়। আর 2006 খ্রিস্টাব্দে এই যে ইসকো বা বার্নপুর স্টিল প্ল্যান্ট ছিল, সেটাকে সেলের আন্ডারে দিয়ে দেওয়া হয়। 2006 সালে এই ইসকো বা বার্নপুর সেলের আন্ডারে চলে আসে বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে চলে আসে। আর সেই হিসাবে বর্তমানে সেলের আন্ডারে টোটাল 7টা প্ল্যান্ট রয়েছে। কি কি? দুর্গাপুর, বার্নপুর, বোকারো, রাউরকেল্লা, ভিলাই, সালেম আর ভদ্রাবতী বা বিশ্বেশ্বরাইয়া। এবার এই জিন্দালের ব্যাপারে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি। 1982 খ্রিস্টাব্দে জিন্দালের যে ফ্যাক্টরি খোলা হয়েছিল তার নাম হলো জিন্দাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা জিসকো। 1982 খ্রিস্টাব্দে খোলে জিসকো। আর 1994 খ্রিস্টাব্দে খোলে জিন্দাল বিজয়নগর স্টিল লিমিটেড বা JVSL। 2005 সালে গিয়ে এই দুটো কোম্পানিকে বা এই দুটো ইউনিটকে মার্জ করে একটাই কোম্পানির নাম দেওয়া হয়, সেটা হলো জিন্দাল স্টিল ওয়ার্কস বা JSW লিমিটেড। JSW লিমিটেড, এই JSW এর আন্ডারে এই দুটো ইউনিট বর্তমানে রয়েছে। তো যাই হোক, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি নিয়ে মোটামুটি এইটুকুই। এখানে আরো একটা তথ্য আমি দিয়ে রাখি, যেমনটা বললাম যে ভারতের সব থেকে পুরনো স্টিল প্ল্যান্ট কি? বেঙ্গল ওয়ার্কস কোম্পানি 1870 খ্রিস্টাব্দে চালু হয়। তবে এর আগেও আরেকটা স্টিল প্ল্যান্ট তৈরির চিন্তা ভাবনা হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। তামিলনাড়ুতে একটা জায়গা আছে পোর্টানোভা, তামিলনাড়ুর ভেতরে একটা জায়গা আছে পোর্টানোভা। ওই পোর্টানোভাতে 1830 খ্রিস্টাব্দে একটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি খোলার চিন্তা ভাবনা করা হয়েছিল, কিন্তু মেটেরিয়াল রিসোর্স আর টেকনোলজির অভাবে এই পোর্টানোভাতে ওই কোম্পানির কাজ শুরু হয়েও বন্ধ হয়ে যায়। আচ্ছা, তামিলনাড়ুতে একটা জায়গা আছে কোট্টাগুডাম। এইখানে হলো একটা জায়গা আছে কোট্টাগুডাম। এই কোট্টাগুডামে একটা স্টিল প্ল্যান্ট আছে যেখানে স্পঞ্জ লোহা তৈরি হয়। স্পঞ্জ লোহা কি? নর্মালি যে কোনো প্ল্যান্টে লোহার বড় বড় ব্লক বা লোহার শিট তৈরি হয়।
এখন কোম্পানিতে যদি ওই ব্লক বা শিট তৈরি না করে যদি লোহার ছোট ছোট বল আকারে তৈরি করে, যেমনটা ওই বিয়ারিং এর বল হয় ওই রকম বলের মতন যদি আমি লোহা তৈরি করি, সেক্ষেত্রে ওই লোহাকে বলা হয় স্পঞ্জ লোহা বা স্পঞ্জ আয়রন। তো ওই স্পঞ্জ আয়রন তৈরির জন্য ফেমাস একটা স্টিল প্ল্যান্ট হলো এই কোট্টাগোডাম স্টিল প্ল্যান্ট। কোট্টাগোডাম ছাড়াও ভারতের আরো বিভিন্ন স্টিল প্ল্যান্টে এই স্পঞ্জ লোহা তৈরি হয়, তবে এই কোট্টাগোডামে সব থেকে বেশি স্পঞ্জ লোহা তৈরি হয়। শুধুমাত্র ভারত না, পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি স্পঞ্জ লোহা তৈরি হয় এই কোট্টাগোডাম স্টিল প্ল্যান্টে। তো যাই হোক, লৌহ ইস্পাত কেন্দ্র হলো। এরপরে আসি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি নিয়ে। অ্যালুমিনিয়াম পাওয়া যায় বক্সাইট নামক আকরিক থেকে। তো যে ফ্যাক্টরি বা যে জায়গাতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি করা হয়, সেই ফ্যাক্টরি বা সেই প্ল্যান্টটাকে বলা হয় অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। ভারতের বিভিন্ন জায়গাতে অ্যালুমিনিয়াম প্ল্যান্ট আছে। আমি প্রথমে জায়গাগুলো বলি, তাহলে পুরো ব্যাপারটা খুব ভালো বোঝা যাবে। যেমন পশ্চিমবঙ্গে আছে আসানসোল, আসানসোলের ভেতরে জেকে নগর। তো পশ্চিমবঙ্গের ভেতরে আসানসোল বা জেকে নগর। ছত্তিশগড়ে আছে কোরবা, এই যে এইখানে হলো কোরবা। আর উড়িষ্যাতে আছে কোরাপুট, এই যে নিচের দিকে এইখানে হলো কোরাপুট। উত্তরপ্রদেশে একটা জায়গা আছে রেণুকূট, এই যে নিচের দিকে এইখানে হলো রেণুকূট। মহারাষ্ট্রে একটা জায়গা আছে রত্নগিরি, এই আরব সাগরের কাছাকাছি এইখানে হলো রত্নগিরি। তারপর কেরালাতে একটা জায়গা আছে আলুপুরাম, কেরালাতে আলুপুরাম। আর চেন্নাইয়ের কাছাকাছি মেঠুর। আর কর্ণাটকে বেলগাঁও, এই যে এইখানে হলো বেলগাঁও। তো গুরুত্বপূর্ণ এই সমস্ত জায়গায় প্ল্যান্ট রয়েছে। কি কি আমি আরো একবার নাম বলি। উত্তরপ্রদেশে রয়েছে রেণুকূট অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, পশ্চিমবঙ্গে রয়েছে আসানসোল অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। যদিও এই প্ল্যান্টগুলোর আলাদা আলাদা নাম আছে, সেটা আমি একটু পরে আসছি। ছত্তিশগড়ে রয়েছে কোরবা অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, উড়িষ্যাতে রয়েছে কোরাপুট অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, তামিলনাড়ুতে মাদ্রাস অ্যালুমিনিয়াম প্ল্যান্ট বা মেঠুর অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, কেরালাতে রয়েছে আল্লুপুরাম অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, কর্ণাটকে রয়েছে বেলগাঁও অ্যালুমিনিয়াম প্ল্যান্ট, মহারাষ্ট্রে রত্নগিরি অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। এবার আমি কোম্পানিগুলোর নাম বলি। একদম প্রথম অ্যালুমিনিয়াম প্রোডাকশনের জন্য কোম্পানি তৈরি হয় এই আল্লুপুরমে। কবে? 1937 খ্রিস্টাব্দে। 1937 বা 1938 খ্রিস্টাব্দে আল্লুপুরামে একটা কোম্পানির প্রতিষ্ঠা হয়, অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এসিআই। 1937 খ্রিস্টাব্দে অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এসিআই। অ্যাকচুয়ালি এই 1937 খ্রিস্টাব্দ থেকে এই এসিআই বা অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্যান্য দেশ থেকে বক্সাইট বা অ্যালুমিনিয়ামের আকরিক ইম্পোর্ট করত, তারপর সেই বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামের প্রোডাকশন করত। তো 1937 খ্রিস্টাব্দে এসিআই চালু হয়। তারপর 1942 খ্রিস্টাব্দে গিয়ে এই এসিআই পশ্চিমবঙ্গের এই আসানসোলের ভেতর জেকে নগর, এই জেকে নগরে আরো একটা ফ্যাক্টরি খোলে। তো 1942 খ্রিস্টাব্দে জেকে নগরে এই অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া এর আরেকটা ফ্যাক্টরি খোলা হয়। তারপর 1943 খ্রিস্টাব্দে গিয়ে এই আল্লুপুরামে যে কোম্পানি রয়েছে বা যে ফ্যাক্টরি রয়েছে তার নাম চেঞ্জ করে করা হয় ইন্ডালকো বা ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি। কি হয়? ইন্ডালকো। 1943 খ্রিস্টাব্দে গিয়ে এসিআই এর এই কোম্পানির নাম হয়ে যায় ইন্ডালকো। এখন তখনও এই ইন্ডালকো আর এখানে এসিআই এরা বাইরে থেকে ইম্পোর্ট করে তবেই অ্যালুমিনিয়ামের প্রোডাকশন করত। এরপর 1948 খ্রিস্টাব্দে গিয়ে এই এসিআই আর এই ইন্ডালকো এরা দুজনেই ভারত থেকে বক্সাইট আকরিক তুলে অ্যালুমিনিয়ামের প্রোডাকশন শুরু করে। তো 1948 খ্রিস্টাব্দ থেকে ভারতের যে বক্সাইটের আকরিক রয়েছে সেই বক্সাইট আকরিক থেকে অ্যালুমিনিয়ামের প্রোডাকশন শুরু হয়। কবে? 1948 থেকে। তারপর সময়টা আসে 1965 খ্রিস্টাব্দ। 1965 খ্রিস্টাব্দে এই যে অ্যালুমিনিয়াম কোম্পানি অফ ইন্ডিয়া এর নাম চেঞ্জ করে করা হয় বালকো বা ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি। 1965 খ্রিস্টাব্দে এই এসিআই এর নাম চেঞ্জ করে করা হয় বালকো বা ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। আর এই 1965তেই এই চেন্নাইতে আরো একটা অ্যালুমিনিয়াম কোম্পানির প্রতিষ্ঠা হয়, মাদ্রাস অ্যালুমিনিয়াম কোম্পানি বা মালকো। 1965তে মালকো। কোথায়? মেঠুরে। যদিও এর আগে 1958 খ্রিস্টাব্দে আরো একটা নতুন অ্যালুমিনিয়াম কোম্পানির প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটা হলো রেণুকূটে। 1958 খ্রিস্টাব্দে রেণুকূটে প্রতিষ্ঠা হয় হিন্দালকো অর্থাৎ হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। হিন্দালকো কত? 1958 সালে। তো রেণুকূটে রয়েছে হিন্দালকো, আসানসোলে রয়েছে বালকো, মাদ্রাস বা মেঠুরে রয়েছে মালকো, কেরালার আল্লুপুরামে রয়েছে ইন্ডালকো। এসিআই ইন্ডালকো হয়েছে কবে? 1943-এ। এই 1943-এই ইন্ডালকো বেলগাঁওতে নিজের একটা ফ্যাক্টরি খোলে। কবে? 1943। তো এখানেও কে আসবে? ইন্ডালকো।
এই যে আমি সালগুলোর কথা বললাম, এই সালগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কোন ইউনিটটা কোন কোম্পানির আন্ডারে সেটা ইম্পর্টেন্ট। তাহলে বেলগাঁওয়ের এই ইউনিটটা ইন্ডালকোর আন্ডারে, মহারাষ্ট্রে রয়েছে রত্নগিরি, এটা বালকোর আন্ডারে, মহারাষ্ট্রের এই রত্নগিরি বালকোর আন্ডারে, মানে ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এর আন্ডারে। এই বালকোর আন্ডারে আরো একটা প্ল্যান্ট আছে, সেটা হলো এই কোরবা প্ল্যান্ট, বালকোর আন্ডারে। আর এই যে কোরাপুটের কথা বললাম, এই কোরাপুট আর উড়িষ্যাতে আরো একটা আছে হীরাকুদ, হীরাকুদ আর কোরাপুট এই দুটোই রয়েছে ইন্ডালকোর আন্ডারে। তো ভারতে এইগুলো হচ্ছে বড় বড় মেজর অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। কোথায় কোনটা রয়েছে আমি আরো একবার বলি, পশ্চিমবঙ্গের আসানসোল বা জেকে নগরে রয়েছে বালকো, বালকোর আর একটা কোথায় আছে রত্নগিরিতে আর কোরবাতে। রত্নগিরি, কোরবা আর জেকে নগর এই তিনটে জায়গায় হলো বালকো। রেনুকুটে আছে হিন্দালকো, বালকো এটা হচ্ছে হিন্দালকো, আর ইন্দালকো 1 2 3 4 চার জায়গায় হলো ইন্দালকো। কি কি? হীরাকুদ, কোরাপুট, বেলগাঁও আর আল্লুপুরাম, এই চার জায়গায় রয়েছে ইন্দালকোর ফ্যাক্টরি, আর মালকোর ফ্যাক্টরি রয়েছে মাদ্রাসে। এবার এই সমস্ত নাম দেখে মনে হতে পারে যে এই সমস্ত কোম্পানি বা এই সমস্ত অ্যালুমিনিয়াম প্রডিউসিং ইউনিট এইগুলো হয়তো সরকারি কোম্পানি বা সরকারি ইউনিট, কিন্তু না, এই সবগুলোই হলো এক একটা প্রাইভেট ইউনিট। যেমন আমি এই হিন্দালকোর কথা বলি, হিন্দালকো আদিত্য বিড়লা গ্রুপের একটা সাবসিডিয়ারি ইউনিট। হিন্দালকো কার আন্ডারে? আদিত্য বিড়লা গ্রুপের আন্ডারে। তারপর এই যে বালকোর কথা বললাম, এই বালকো হলো বেদান্ত লিমিটেডের আন্ডারে। তো বালকো কার আন্ডারে? বেদান্ত, বেদান্ত বলে একটা কোম্পানি আছে, ওই বেদান্ত লিমিটেডের আন্ডারে। তারপর এই যে আমি ইন্দালকোর কথা বললাম, এই ইন্দালকো হিন্দালকোর আন্ডারে, ইন্দালকো কোম্পানিটা হিন্দালকোর আন্ডারে, আবার হিন্দালকো আদিত্য বিড়লার আন্ডারে। তো এই ইন্দালকো ইনডাইরেক্টলি আদিত্য বিড়লার আন্ডারেই। আর আরেকটাকে আছে মালকো, এই মালকোটা বেদান্ত গ্রুপের আন্ডারে, মালকো বেদান্ত গ্রুপের আন্ডারে। ভারতে অ্যালুমিনিয়াম প্রোডাকশন করার জন্য মেইন দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে বেদান্ত লিমিটেড বা বেদান্ত গ্রুপ, আর আরেকটা হলো আদিত্য বিড়লা গ্রুপ। আর এই দুটোর ভেতর সব থেকে বড় হলো বেদান্ত লিমিটেড বা বেদান্ত গ্রুপ। এখন এই বেদান্ত গ্রুপের নিজস্ব একটা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি বা ইউনিট রয়েছে, সেটা কোথায়? সেটা এই উড়িষ্যারে হীরাকুদের উত্তর দিকে একটা জায়গা আছে ঝারসুগুড়া, এই ঝারসুগুড়াতে বেদান্ত লিমিটেডের একটা অ্যালুমিনিয়াম প্রডিউসিং ইউনিট রয়েছে। তো ভারতের এই প্ল্যান্টগুলো কি বললাম? প্রাইভেট প্ল্যান্ট। তাহলে ভারতে কি কোনো সরকারি অ্যালুমিনিয়াম প্ল্যান্ট নেই? আছে, নালকো বা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। কর্ণাটকে একটা জায়গা আছে অঙ্গুল, কর্ণাটকে অঙ্গুল, এই অঙ্গুলে রয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা নালকো। ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, তারপর সেকেন্ড সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। পুরো বিশ্বের ভেতর অ্যালুমিনিয়ামের প্রোডাকশনে ভারত রয়েছে 2 নম্বরে, সব থেকে বেশি প্রোডাকশন হয় চায়নাতে, অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি প্রোডাকশন হয় চায়নাতে, 2 নম্বরে রয়েছে ভারত, আর 3 নম্বরে রয়েছে রাশিয়া। তো যাই হোক, ভারতের মোটামুটি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি হলো। এরপরে আসি রেলওয়ে ইন্ডাস্ট্রি। রেলওয়ে ইন্ডাস্ট্রি থেকে মেইন যেটা পড়তে হয় সেটা হলো যে রেলের বিভিন্ন কম্পোনেন্ট কোথায় কোথায় তৈরি হয়। যেমন রেলের কোচ কোথায় তৈরি হয়, রেলের ইঞ্জিন কোথায় তৈরি হয়, রেলের চাকা কোথায় তৈরি হয়, এইসব। যেমন রেলের কোচ বা বগি তৈরি হয় চেন্নাইতে, রেলের কোচ তৈরি করার জন্য চেন্নাইতে একটা ফ্যাক্টরি রয়েছে, পাঞ্জাবের কপুরথালাতে একটা ফ্যাক্টরি রয়েছে, উত্তরপ্রদেশের রায়বেরেলিতে একটা ফ্যাক্টরি রয়েছে, মহারাষ্ট্রের লাতুরে একটা ফ্যাক্টরি রয়েছে, লাতুর বা লাটুর, আর পশ্চিমবঙ্গের ভেতর কলকাতাতে দমদমে একটা ফ্যাক্টরি রয়েছে। এখন এই সমস্ত জায়গার ফ্যাক্টরিগুলোর আলাদা আলাদা নামও আছে। যেমন চেন্নাইতে যে কোচ ফ্যাক্টরি সেটা হলো ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি বা আইসিএফ, চেন্নাইতে রয়েছে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, পাঞ্জাবের কপুরথালাতে রয়েছে রেল কোচ ফ্যাক্টরি বা আরসিএফ, রায়বেরেলিতে রয়েছে মডার্ন কোচ ফ্যাক্টরি বা এমসিএফ, রায়বেরেলিতে মডার্ন কোচ ফ্যাক্টরি বা এমসিএফ, লাতুরে রয়েছে মারাঠারা কোচ ফ্যাক্টরি বা এটাও এমসিএফ বা এমএসিএফ, মারাঠারা কোচ ফ্যাক্টরি, আর দমদমে রয়েছে জোসেফ অ্যান্ড কোম্পানি লিমিটেড বা জেসিএল। কি কি বললাম? চেন্নাইতে রয়েছে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, কপুরথালাতে রয়েছে রেল কোচ ফ্যাক্টরি, রায়বেরেলিতে রয়েছে মডার্ন কোচ ফ্যাক্টরি, লাতুরে রয়েছে মারাঠারা কোচ ফ্যাক্টরি, দমদমে রয়েছে জোসেফ অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিভিন্ন ট্রেনের যে কোচ হয় ওই কোচের গায়ে এইরকম বিভিন্ন কোড লেখা থাকে, যদি লেখা থাকে জেসিএল তার মানে বুঝতে হবে যে ওই কোচটা দমদমে তৈরি হয়েছে, যদি লেখা থাকে আইসিএফ তাহলে বুঝতে হবে যে ওই কোচটা
চেন্নাইতে তৈরি হয়েছে। এবার এই যে লাতুরে বললাম মারাঠেরা কোচ ফ্যাক্টরি, এখানে বিভিন্ন ট্রেনের কোচ তৈরি হয়, তবে স্পেশালি বন্দে ভারত ট্রেনের কোচ এই মারাঠেরা কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়। এবার ইঞ্জিন তৈরির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরি আছে, যেমন আসানসোলে রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এই যে পশ্চিমবঙ্গের ভেতর এই যে এইখানে হলো আসানসোল, এখানে রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বা CLW। এছাড়া বিহারে মধেপুরা, এই মধেপুরাতে রয়েছে মধেপুরা লোকোমোটিভ ওয়ার্কস বা MLW। আর উত্তরপ্রদেশের বারাণসীতে, এই উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে BLW বা বারাণসী লোকোমোটিভ ওয়ার্কস। পাঞ্জাবে রয়েছে পাটিয়ালা, এই পাটিয়ালাতে রয়েছে পাটিয়ালা লোকোমোটিভ ওয়ার্কস বা PLW। ইঞ্জিন তৈরির জন্য মেইন এই চারটে ফ্যাক্টরি, আসানসোলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, বিহারের মধেপুরাতে মধেপুরা লোকোমোটিভ ওয়ার্কস, বারাণসীতে বারাণসী লোকোমোটিভ ওয়ার্কস, পাঞ্জাবের পাটিয়ালাতে পাটিয়ালা লোকোমোটিভ ওয়ার্কস। এর ভেতর এই চিত্তরঞ্জন আর মধেপুরা এই দুই জায়গাতে ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয়, বারাণসীতে ডিজেল ইঞ্জিন তৈরি হয়, তবে বর্তমানে ডিজেল ইঞ্জিন আর ইলেকট্রিক ইঞ্জিন দুটোই তৈরি হয়। আর PLW তে ওই যে ডিজেল লোকোমোটিভ ছিল সেগুলোর মডার্নাইজেশন হয়ে ইলেকট্রিক লোকোমোটিভে কনভার্ট করা হয়। এরপর চাকা বা হুইল তৈরির মেইন ফ্যাক্টরি রয়েছে একটা দুটো, কর্ণাটকের ভেতরে ব্যাঙ্গালোরে মেইন একটা হুইল ফ্যাক্টরি রয়েছে যার নাম হলো হুইল অ্যান্ড অ্যাক্সেল ফ্যাক্টরি, WAF। ব্যাঙ্গালোরে রয়েছে হুইল অ্যান্ড অ্যাক্সেল ফ্যাক্টরি। এছাড়া বিহারের ভেতরে আছে ছাপরা, এই যে এইখানে হলো ছাপরা, পাটনার কাছাকাছি একটা জায়গা ছাপরা, এই ছাপরাতেও একটা হুইল ফ্যাক্টরি রয়েছে। এই দুটো মেইন হুইল ফ্যাক্টরি। এছাড়াও ভারত জুড়ে প্রচুর হুইল ফ্যাক্টরি আছে, প্রচুর ছোট ছোট ফ্যাক্টরিতে রেলের কোচ, হুইল, ইঞ্জিনের বিভিন্ন পার্টস তৈরি হয়, তো সেইগুলোতে আমি গেলাম না, মেইন এইগুলো হচ্ছে ফ্যাক্টরি। এবার ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কে আগের একটা ক্লাসে আমি বলেছি, এর পাশাপাশি ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কে আরো একটা দুটো কথা আছে, আমি একটু বলে দিই। ভারতের এই রেলওয়ে নেটওয়ার্ক বা ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক পুরো বিশ্বের ভেতর 4 নম্বরে রয়েছে। এখন রেলওয়ে নেটওয়ার্ক বলতে বোঝায় যে ভারতে টোটাল কত কিলোমিটারের রেল লাইন রয়েছে, তো সেই হিসেবে ভারত রয়েছে 4 নম্বরে। পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি রেল লাইনের লেন্থ হলো আমেরিকাতে টোটাল রেল লাইনের লেন্থ হলো প্রায় 2.5 লক্ষ কিলোমিটার। ভারতে রেল লাইনের টোটাল লেন্থ প্রায় 1,25,000 কিলোমিটার মতন। তো যাই হোক, পুরো বিশ্বে সব থেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক হলো আমেরিকার। 1 নম্বরে রয়েছে কে? আমেরিকা। 2 নম্বরে চায়না, 3 নম্বরে রাশিয়া, আর 4 নম্বরে হলো ভারত। সব থেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক আমেরিকার, তারপর চায়না, তারপর রাশিয়া, তারপর ভারত। ভারতে প্রতিদিন প্রায় 20,000-এরও বেশি ট্রেন চলে, আর প্রতিদিন ট্রেনে পুরো ভারত জুড়ে লোকজন যাতায়াত করে প্রায় 2,30,00,000। প্রতিদিন প্রায় 2,30,00,000 লোক ট্রেনে যাতায়াত করে। এখন এর আগে লৌহ ইস্পাত আর অ্যালুমিনিয়ামের ব্যাপারে দেখলাম যে সমস্ত কিছুর প্রোডাকশন কোনো না কোনো কোম্পানির দ্বারা কন্ট্রোল হয়। তাহলে এই যে ভারতের পুরো রেলওয়ে সিস্টেমটা চলছে, তার সাথে সাথে রেলের এই যে বিভিন্ন প্রোডাকশন হচ্ছে, এইগুলো কোনো না কোনো কোম্পানির আন্ডারে রয়েছে। তো তার পেছনে একটা সরকারি কোম্পানি রয়েছে, সেটা হলো ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কমিশন। এই IRFC এটা একটা সরকারি কোম্পানি, এই কোম্পানির আন্ডারে ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত কাজবাজ হয়। তো যাই হোক, এর পরে আসি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি। বিমানের জিনিসপত্র তৈরি করার জন্য ভারতে 1940 খ্রিস্টাব্দে প্রথম কোম্পানি খোলা হয় হিন্দুস্তান এয়ারক্রাফট, যার হেড অফিস ছিল ব্যাঙ্গালোরে। 1940 খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোরে খোলা হয় হিন্দুস্তান এয়ারক্রাফট, যদিও পরবর্তী সময়ে গিয়ে এর নাম চেঞ্জ হয়ে যায়। নাম চেঞ্জ হয়ে হয় হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL, HAL, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। ভারতে এই একমাত্র সরকারি কোম্পানি যেটা এয়ারক্রাফট রিলেটেড প্রোডাকশন করে। তবে এর পাশাপাশি বিভিন্ন প্রাইভেট কোম্পানিও আছে, যেমন টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, মাহিন্দ্রা এরোস্পেস, থ্রাস্ট এয়ারক্রাফট প্রাইভেট লিমিটেড, এইসব। এখন ওই যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হালের কথা বললাম, এই কোম্পানিটা এরোপ্লেন বা এয়ারক্রাফটের বিভিন্ন প্রোডাক্ট তো তৈরি করে, তবে তার সাথে সাথে ভারতের কিছু এরোপ্লেন বা হেলিকপ্টারও তৈরি করেছে, যেমন ডোমিয়ার এরোপ্লেন, তেজাস হেলিকপ্টার, এই সবগুলোই ভারতে তৈরি এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি। কে তৈরি করেছে? ওই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। আর ওই যে প্রাইভেট কোম্পানিগুলোর কথা বললাম, এই কোম্পানিগুলো পুরো এয়ারক্রাফট তৈরি করে না, তবে
এয়ারক্রাফটের বিভিন্ন পার্টস ও মেশিনারি তৈরি করে। যেমন ওই টাটার তৈরি করা দুটো মিসাইল লঞ্চার রয়েছে, পিনাকা আর আকাশ। এছাড়া মিলিটারি বিভিন্ন রাডারও তৈরি করে ওই টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড। এর পাশাপাশি টাটা অ্যাডভান্স সিস্টেম ইন্টারন্যাশনাল একটা প্লেন কোম্পানি রয়েছে এয়ারবাস। ওই এয়ারবাসের সাথে ওই টাটা কোম্পানি পার্টনারশিপ করে ভারতে প্লেনের প্রোডাকশন করতে চাইছে। এরপরে আসি বস্ত্র শিল্প বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির ব্যাপারে। এই বস্ত্র শিল্পের ব্যাপারেও প্রচুর জিনিসপত্র পড়ার আছে, তবে এক্সাম পার্সপেক্টিভ থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলোই আমি প্রথমে একটু বলি। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভেতরে দুটো জিনিস আসে, একটা হলো কটন ইন্ডাস্ট্রি আর একটা হলো সিল্ক ইন্ডাস্ট্রি। এই কটন ইন্ডাস্ট্রির মূল ভিত্তি হলো কটন বা কার্পাস। এই কার্পাসের আরেক নাম হলো হোয়াইট গোল্ড। কটন বা কার্পাসকে সাদা সোনাও বলা হয়, সাদা সোনা বা হোয়াইট গোল্ড। ভারতে এই বস্ত্র শিল্প বা কার্পাস শিল্প অনেক পুরনো সময়কাল থেকেই চলে এসছে, তবে সেটাকে সংগঠিত উপায়ে বা সাজিয়ে গুছিয়ে পুরো সিস্টেমেটিক ওয়েতে করার কাজ শুরু হয় 1818 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে কলকাতার ভেতর ফোর্ট গ্লস্টারে প্রথম কাপড় কল খোলা হয়, তবে এই কাপড় কল ঠিকঠাক ভাবে রান করেনি। তবু ভারতে প্রথম কাপড় কল খোলা হয় কোথায়? কলকাতার ওই ফোর্ট গ্লস্টারে। কবে? 1818 খ্রিস্টাব্দে। তবে এইটা যেহেতু ঠিকঠাক ভাবে রান করেনি, এই জন্য পরে 1854 খ্রিস্টাব্দে বোম্বেতে আবারও একটা কাপড় কল খোলা হয়। 1854 খ্রিস্টাব্দে বোম্বেতে কাপড় কল খোলা হয়, যেটা সাকসেসফুলি রান করে, আর এইটা খুলেছিল কেজিএন ডোবার। এখন আমরা জানি যে এই গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র এই এরিয়াতে সবচেয়ে ভালো কার্পাস উৎপন্ন হয়। কার্পাস বা তুলোর চাষ হয় এই এরিয়াতে সব থেকে ভালো, আর এই জন্যই এই এরিয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য খুব ফেমাস। ভারতে সব থেকে বেশি কার্পাস উৎপাদন হয় এই গুজরাট এরিয়াতে। ভারতে সব থেকে বেশি কার্পাস বা তুলোর উৎপাদন হয় এই গুজরাট এরিয়াতে, তবে সব থেকে বেশি বস্ত্রের উৎপাদন হয় মহারাষ্ট্রে। আর এই জন্যই ভারতের সুতি বস্ত্রের রাজধানী বা টেক্সটাইল ক্যাপিটাল বলা হয় মহারাষ্ট্রের রাজধানী বোম্বেকে। বোম্বেকে ভারতের টেক্সটাইল ক্যাপিটাল বা সুতি বস্ত্রের রাজধানী বলা হয়। যদিও গুজরাটের ভেতর একটা শহর রয়েছে আমেদাবাদ, এই আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কার্পাস উৎপাদনের জন্য ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। এর পাশাপাশি ভারতের বিভিন্ন দিকের ম্যানচেস্টার বিভিন্ন শহরকে বলে। যেমন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে। তামিলনাড়ুর ভেতরে এই যে এইখানে রয়েছে কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। উত্তর ভারতের ম্যানচেস্টার বলে কানপুরকে। এই যে উত্তরপ্রদেশের ভেতর এইখানে রয়েছে কানপুর। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। আর পূর্ব ভারতের ম্যানচেস্টার বলে মুর্শিদাবাদকে। এখানে হলো মুর্শিদাবাদ। পূর্ব ভারতের ম্যানচেস্টার মুর্শিদাবাদ। আর পশ্চিম ভারতের তথা পুরো ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। এবার এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সবচেয়ে বেশি কার্পাসের প্রোডাকশন হয় গুজরাটে, সবচেয়ে বেশি বস্ত্রের উৎপাদন হয় মহারাষ্ট্রে, আর সবচেয়ে বেশি কাপড় কল রয়েছে তামিলনাড়ুতে। সবচেয়ে বেশি কাপড় কল তামিলনাড়ুতে। এরপর রেশম শিল্প। রেশম শিল্প বা সিল্ক ইন্ডাস্ট্রিতে পুরো বিশ্বের ভেতর ভারত রয়েছে 2 নম্বরে। 1 নম্বরে রয়েছে চায়না। পুরো বিশ্বের ভেতর সব থেকে বেশি সিল্ক আর সব থেকে ভালো কোয়ালিটির সিল্ক উৎপাদন হয় চায়নাতে। তারপর হলো ভারতে। ভারতের মোটামুটি সমস্ত রাজ্যেই সিল্কের প্রোডাকশন হয়, তবে ভারতের সব থেকে বেশি প্রোডাকশন হয় সিল্কের কর্ণাটকে। ভারতে কর্ণাটকে সব থেকে বেশি সিল্কের প্রোডাকশন হয়। আর ভারতে টোটাল 5 রকমের সিল্ক পাওয়া যায়: মুঙ্গা, মালওয়ারি, টার্নার, ইরি আর ট্রপিক্যাল। মুঙ্গা, মালওয়ারি, টার্নার, ইরি আর ট্রপিক্যাল, এই 5টার ভেতর মালওয়ারি সিল্ক ভারতে সব থেকে বেশি হয়। এরপরে বলি কাগজ শিল্প বা পেপার ইন্ডাস্ট্রি সম্পর্কে। ভারতে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে, এদের ভেতর পেপার ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি জল লাগে। ভারতে প্রথম কাগজ কল খোলা হয় শ্রীরামপুরে। এই যে পশ্চিমবঙ্গের ভেতর কলকাতার কাছাকাছি একটা জায়গা আছে হুগলি জেলার ভেতর শ্রীরামপুর। এই শ্রীরামপুরে 1852 খ্রিস্টাব্দে প্রথম কাগজ কল খোলা হয়। এখন ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেপার ইন্ডাস্ট্রি রয়েছে, তবে তার ভেতর দুটো জায়গা খুব ফেমাস। একটা হলো নেপানগর আর একটা হলো হোশঙ্গাবাদ। দুটোই মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের একদম নিচের দিকে এই যে এইখানে রয়েছে নেপানগর, আর এই নর্মদা নদীর পাশে এইখানে হলো হোশঙ্গাবাদ। এই নেপানগরে খবরের কাগজ তৈরি হয়, হোশঙ্গাবাদে নোটের কাগজ তৈরি হয়। ভারতে যে পেপার কারেন্সি চলে সেই কাগজ এই হোশঙ্গাবাদে তৈরি হয়, আর খবরের কাগজ তৈরি হয় এই নেপানগরে। এরপর আইটি ইন্ডাস্ট্রি বা ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি সম্পর্কে দু একটা কথা আছে, আমি একটু বলে রাখি। আইটি সেক্টরে ভারতের সব থেকে অ্যাডভান্স জায়গা হচ্ছে ব্যাঙ্গালোর, আর এই জন্যই ভারতের আইটি ক্যাপিটাল বলা হয় ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালোরের আরো একটা সিগনিফিকেন্স আছে, এটাকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। তো ব্যাঙ্গালোরকে আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া আর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। এছাড়া
কলকাতাও আইটি সেক্টরের জন্য খুব ফেমাস। কলকাতাতে কিছু ফেমাস আইটি কোম্পানি রয়েছে, যেমন টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস, এছাড়া উইপ্রো, টেক মাহিন্দ্রা, এইসব। এরপরে আসি ভারতের ফরেস্ট বা বনভূমি আর ভারতের কৃষিকাজ বা এগ্রিকালচার নিয়ে।